প্রবাসীদের প্রক্সি ভোট পর্যালোচনায় বিশেষ কর্মশালা করবে কমিশন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। টিউশন ফির আড়ালে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনতে চায় সরকার। এলডিসি পুনর্মূল্যায়নে 11 সদস্যের কমিটি গঠন। নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তরের নতুন 18টি ওয়ার্ড। সমন্বয়হীনতায় অসহায় সিইও, 1 বছর সময় চাইলেন প্রশাসন। এবং বই ছাপার কাগজ কেনার কমিশন বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন বললেন এনসিটিবি চেয়ারম্যান। কেনাকাটায় রাখাল রাহার সম্পৃক্ততা না থাকার দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। প্রবাসীদের প্রক্সি ভোট পর্যালোচনা করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা করবে নির্বাচন কমিশন। কর্মশালার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব তথ্য জানিয়ে বলেন, এর পাশাপাশি পোস্টাল ও অনলাইন ভোটিংয়ের ট্রায়ালও চলবে। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার কথা বারবার বলেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে নির্বাচন ভবনে সভায় আলোচনা হয় এ বিষয়ে। সুপারিশ আসে প্রক্সি ভোটের। মঙ্গলবার গণমাধ্যমের কাছে সুপারিশের বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিটির ফাইন্ডিং হচ্ছে, বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম। যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশির পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া। 34টি দেশের 44টি অফিসের মাধ্যমে প্রায় কোটি প্রবাসী ভোট দেওয়ার সুযোগ পেতে পারেন। বিশেষজ্ঞ পরামর্শ ও অংশীজনের মতামত অনুযায়ী প্রয়োজন হতে পারে আইন সংশোধনের। ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, অর্থাৎ রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার্স। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। প্রক্সির পাশাপাশি পোস্টাল ও অনলাইন ভোটিং ট্রায়ালও রাখার কথা উল্লেখ করেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট পদ্ধতি এবং অনলাইন পদ্ধতিটি তারা ট্রায়ালের জন্য সাজেস্ট করেছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বলেন, দলটির আহ্বায়ক সম্প্রতি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন, তারপরও কোটি কোটি টাকা কোথা থেকে আসছে? জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। আর দলটির অন্য নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় অচিরেই নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদনে। জাতীয় নেতা মশিউর রহমান জাদু মিয়ার 46তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাদু মিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করতে পারলে দেশ ফেসিবাদ মুক্ত হবে। আর দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম দ্রুত আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান। আজকে মশিউর রহমান জাদু ভাইও নয়, শহীদ জিয়া রহমান নয়, কিন্তু তাদের প্রদত্ত যে রাজনীতি, সেই রাজনীতিকে আমাদের ধারণ করতে হবে। এই ধারণ করতে পারলে ফ্যাসিবাদকে আমরা রুখতে পারব। নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে এবং গণতন্ত্র আবার আমরা ফিরে পাব। যারা ৭১কে বিশ্বাস করে না, তারা জনগণের কাছে ভোট চাওয়ার যোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ৭১ যারা মানে না, আমি মনে করি তারা এই দেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই এবং তাদের ভোটে দাঁড়ানোরও কোনো যোগ্যতা নাই। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন বরকতুল্লাহ বুলু। যত দ্রুত বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দেবেন, তত দ্রুতই আপনার বাংলাদেশে একটি গণতন্ত্র এবং বাংলাদেশে একটি স্বস্তি ফিরে আসবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
বিদেশে টিউশন ফির আড়ালে পাচার করা অর্থের বিষয়টি তদন্ত করছে সরকার। সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এ বছরের মধ্যে পাচার হওয়া অর্থ কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী জানান, এলডিসি পুনর্মূল্যায়নে 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আমি যদি রাজনৈতিকভাবে চিন্তা করি, আপনি একটা অর্থ মন্ত্রণালয়ের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। এই মাতৃভূমি আমার প্রয়োজন মনে করেছে। দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এলডিসি পুনর্মূল্যায়নের জন্য 11 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আমরা পুনর্বিবেচনা করার জন্য কমিটি হয়েছে, আমরা সহসা এটা সিদ্ধান্তে আসব। তবে আমি এখনই বলতে পারবো না যে আমরা পিছিয়ে দেব। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এবছরের মধ্যে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব। এটা আর কিছুটা সম্ভব, এবং অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছে, তাদেরকে যদি না আনি আরও 200 কোটি টাকার বেশি অনেককে আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। শিক্ষার আড়ালে বিদেশে পাচার হওয়া অর্থের বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। হ্যাঁ, এটা ওটা দেখছে তো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় সাভারে আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো কেন অসাংবিধানিক নয় এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছে। পাঠ্যবই ছাপার কাগজ কেনাকাটায় রাখাল রাহার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান। দুপুরে মতিঝিলে এনসিটিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাঠ্য বইয়ের জন্য কাগজই কেনা হয়েছে 100 কোটি টাকার। এ অবস্থায় 400 কোটি টাকার বাণিজ্যের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন তিনি। এ বিষয়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে প্রোপাগান্ডা বলেও দাবি করেন এনসিটিবি চেয়ারম্যান। 1600 মেট্রিক টন আর্ট কার্ড আমদানি করেছে, এখন পর্যন্ত প্রিন্টাররা প্রায় 5 কোটি টাকা এখনো বাকি রয়ে গেছে, কিন্তু আর্ট কার্ড কিন্তু তারা পেয়ে গেছে। তারপরে এখানে যে গল্পটা সাজানো হয়েছে কি যে 400 কোটি টাকার কাগজ আমদানি করা হয়নি। নানান সমস্যায় ভুগছেন ঢাকা উত্তর সিটির নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দারা। নগর ভবনে এক গণশুনানিতে নিজেদের অপ্রাপ্তির কথা জানান তারা। জবাবে ওয়াসা রাজুক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে নিজের অসহায়ত্ব তুলে ধরেন উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। অনুষ্ঠানে নতুন ওয়ার্ডগুলো নাগরিক সুযোগ সুবিধা উন্নয়নে 1 বছর সময় চান সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সুরায়া মনির রিপোর্ট। ঢাকা উত্তর সিটির নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দাদের অভাব অভিযোগ নিয়ে গণশুনানি হয় নগর ভবনে। এতে ওয়ার্ড ভিত্তিক সমস্যা তুলে ধরেন বাসিন্দারা। সিটি কর্পোরেশনের মর্যাদার পাওয়ার 9 বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। 2018 সাল থেকে ট্যাক্স নিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। যে এলাকার লোকজন আসলে নিডি, এখানে আসলে ট্যাক্স এরকম দেওয়ার মতো কোনো ইয়ে নেই। আমরা বলবো আপনারা উন্নয়ন করেন। বর্ষা না হলো শহীদ লাইন উপচে বাড়িতে সম্পূর্ণ রাস্তা ভরে যায়। 10 নম্বর সেক্টরের সাথে মিশেছে সেই রাস্তাটা। সামনে যে বর্ষার মৌসুম আসতেছে তাদের কষ্টটা অনেকটা লাঘব হবে। বেহাল যোগাযোগ ও বর্জ্য ব্যবস্থাপনা, লোডশেডিং, মশার উৎপাত সহ নানা সমস্যায় জর্জরিত যাপিত জীবন। উত্তর খান, দক্ষিণ খান এই এলাকাগুলোতে কোনো এক জায়গায় যদি কেউ ঢুকে কোনো একটা প্রোগ্রামে যাবে, স্কুলে যায়, কয়টার সময় যাবে, কতক্ষণ টাইম লাগবে কোনো গ্যারান্টি নাই। যেই পরিমাণে গ্যাস দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় এই গ্যাসের ফলে মশা যায় না, বরঞ্চ কি মানুষ
ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাগরিক সমস্যা সমাধানে রাজউক, ওয়াসার মতো প্রতিষ্ঠানকে সিটি কর্পোরেশনের আওতায় আনতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। আগামী কয়েক দিনে বা কয়েক মাসের যে কদিন ওনার টেনিওর আছে বা ভবিষ্যতে যদি বাড়ে, এই কোঅর্ডিনেশনগত সমস্যাগুলো ইজিলি সলভ করার আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। 1 বছরের নতুন 18টি ওয়ার্ডের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। এটা আমাদের চলমান প্রক্রিয়া, আমাদের এফোর্টের কমতি নাই, কিন্তু তারপরেও এই যেটা বলে যে কষ্টটা আছে এবং এই কষ্টটা আমরা স্বীকার করেই বলছি যে এটা আরো দ্রুত কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি সেদিকে আমরা আসলে লক্ষ্য রাখছি। পরিকল্পিত নগরায়নে সবার সহযোগিতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আমাদের যারা নাগরিক আছেন তারা এটা ছিটানোর মতো। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রাশিদা সুলতানা রিঙ্কু দুর্ঘটনায় আহত হয়েছেন। সকালে ঢাকা থেকে টঙ্গী যাওয়ার পথে চেরাগ আলীর মিলগেট এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তার ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয়। এতে তিনি এবং তার মা ও ছোট ভাই আহত হন। এ ঘটনার প্রতিবাদ করলে ট্রাক ড্রাইভার ও তার দলবল ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। দেশের বাইরের খবর। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকা ডুবে 25 জনের মৃত্যু হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাবার ও মানবিক সহায়তা বন্ধ করে দেয়ায় মানবেতর দিন কাটাচ্ছে অসহায় বাসিন্দারা। ওদিকে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন জেলেনস্কি। অন্যদিকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর 83% কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 6 ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এতে শ্রীলঙ্কার মাটিতে 24 এপ্রিল ওয়ার্ম আপ ম্যাচ হবে এবং 26 এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। আর দুদিন পর দ্বিতীয় এবং এরপর পর্যায়ক্রমে 1, 3, 6 ও 8 মে হবে বাকি ম্যাচ। পুরো সিরিজটি হবে হাম্বানটোটায়। তবে খেলার দিন ঠিক হলেও সময় এখনো নির্ধারণ করা হয়নি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার। প্রবাসীদের প্রক্সি ভোট পর্যালোচনায় বিশেষ কর্মশালা করবে কমিশন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। টিউশন ফির আড়ালে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনতে চায় সরকার। এলডিসি পুনর্মূল্যায়নে 11 সদস্যের কমিটি গঠন। নানা সমস্যায় জর্জরিত ঢাকা উত্তরের নতুন 18টি ওয়ার্ড সমন্বয়হীনতায় অসহায় সিইও। 1 বছর সময় চাইলেন প্রশাসক। এবং বই ছাপার কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন বললেন এনসিটিভি চেয়ারম্যান। কেনাকাটায় রাখাল রাহার সম্পৃক্ততা না থাকার দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।